সুর জ্ঞানটা খুব বেশি থাকতে হবে, তাল জ্ঞানটা থাকতে হবে, গলাটা ভয়েসটা সুরে যায় কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা নোটের সম্পর্কে জানতে হবে, একটা বেসিক ধারণা থাকতেই হবে, তাহলে এই বিষয়টা নিয়ে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করা যাবে। সুর সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে। আর তালের ব্যাপার যেটা বললাম সেটা তো প্র্যাকটিস করতেই হবে। মানে সোজা কথা হচ্ছে সাধনাটা থাকতে হবে, ইচ্ছাটা থাকতে হবে, আগ্রহটা অনেক বেশি থাকতে হবে। 100% গড গিফটেড হতে হয় একটা মিউজিশিয়ানকে, অবশ্যই অনেক বেশি মোটিভেটেড থাকতে হয় তার মিউজিকের জন্য, যদি বাই প্রফেশন এসে মিউজিকটা করে। 100% আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত যাই বলেন থাকতেই হবে, আদারওয়াইজ পসিবল না, একদম পসিবল না। হ্যাঁ, 10% পসিবল, সেটা খুব সাধনা করতে হবে, যেটা ঈশ্বর প্রদত্ত হয় না সেটা খুব সাধনা করে ব্যাপারটাকে ঈশ্বর প্রদত্ত বানায় ফেলতে হবে, সোজা সবটা কথা। সুর, লয় এবং প্রচুর গান শোনার অভ্যাস থাকতে হবে, খুব ভালো। লিসেন, আমরা যারা মিউজিক করতে চেষ্টা করছি, এখন শেখার চেষ্টা করছি, আমরা কিন্তু, আমি বিশ্বাস করি, আমি নিজেকে দিয়ে বিশ্বাস করি যে আমি একজন খুব ভালো শ্রোতা এবং আমার কোনো বাজবিচার নাই। বলে না যে আমি ক্লাসিক্যাল শুনি সেই জন্য ওয়েস্টার্ন শুনি না, আমি ওয়েস্টার্ন শুনি সেই জন্য ক্লাসিক্যাল শুনি না, আমি রবীন্দ্রনাথ পছন্দ করি সেই জন্য নজরুলের গান শুনি না, আমি নজরুল পছন্দ করি বা লালন শুনি, অন্য কিছু শুনি না। এই ধারণাটা থেকে বেরোয় আসতে হবে। আমার কথা হচ্ছে যে গান তো গানই, এবং একজন সত্যিকারের শ্রোতা সব গানই শুনবে, সব ধরনের গান শুনবে, কোনো বাজবিচার করা যাবে না। সেটা হতে পারে একটা চটুল গান, সেটা হতে পারে একটা উচ্চ মার্গীয় গান, ক্লাসিক্যাল গান যেগুলোকে আমরা বলি, সবকিছু তাকে শুনতে হবে। অনেক কঠিন একটা প্রশ্ন এটা। একটা ভালো কম্পোজার হতে গেলে আসলে যে কি করতে হবে, আমি নিজেও এই প্রশ্নটা নিজেকে সবসময় করি। তারপর আমি বিলিভ করি বা আমি বড়দের দেখে যাদের কাছ থেকে আমি শিখছি বা এখনো শিখে যাচ্ছি, তাদের কথাই বলি, তারাই আমাকে এটা বলেছে যে, যেটা হচ্ছে যে প্রথমত একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট, সেটা গিটার হতে পারে, সেটা কিবোর্ড হতে পারে, সেটা সুর যন্ত্র হতে হবে, খুব ভালো দখল থাকতে হবে। এবার সেটার চলনটাকে জেনে, সাথে যে আশেপাশে যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হচ্ছে, লাইক আমি গিটার বাজাচ্ছি, আমার সাথে ড্রামসটা কিভাবে বাজতেছে, কোন চলনে বাজতেছে এবং কোন তালে বাজতেছে, বেস গিটারটা কি কি নোট ইউজ হচ্ছে এবং ওটা চলনটা কি, চলন যে প্লেয়িং স্টাইল যেটাকে আমরা বলি, এই ব্যাপারগুলোকে খুব ভালোভাবে অনুধাবন করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে বাজিয়ে চেষ্টা করতে হবে যে আচ্ছা আমি গিটার বাজাইতে বলে আমি বেস বাজাবো না, তা না, আমি বেস গিটারও বাজাই, আমি কিবোর্ডটাও বাজাই। তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেশনের উপরে খুব ভালো দখল থাকতে হবে। এবং নট লাইক দ্যাট, মানে যেটা হচ্ছে যে বাঁশিটা যখন বাজাচ্ছে আমার সাথে একটা ছেলে বা একটা মেয়ে, যখন বাঁশিটা প্লে করছে, যে সে কোন ধুনে যাচ্ছে, সে চলনটা কি বাঁশির। এখন আমি যদি বাঁশিটা প্লে করি, আমি সেই বাঁশিটা তো গিটারের মতো বাজাতে পারবো না, আবার গিটারটার মধ্যে আমি বাঁশির মতো করে বাজাতে পারবো না। প্রত্যেকটা সুরযন্ত্র, বাদ্যযন্ত্রের একটা নিজস্ব চলন আছে, প্রত্যেকটা চলন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে। তো আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে কম্পোজিশনটা তো সবকিছুর একটা কম্প্যাক্ট ব্যাপার, সমস্ত ইনস্ট্রুমেন্টেশনটাকে এক করে সেটা হচ্ছে একটা প্রপারলি ওয়েতে ইউজ করা হচ্ছে। এখন আমি যদি একটা রক গানের ভিতরে আমি এমন কিছু বাজাবো না যেটা গানটার সাথে যাচ্ছে না। আমরা ফিউশন করতে পারি, রক গানের ভিতরে আমরা বাঁশি, আমাদের দেশীয় ঢোল তবলা ইউজ করতেই পারি, কিন্তু দেখতে হবে যে সেটা যাচ্ছে কিনা। যদি যায়, যদি শুনতে আমার ভালো লাগে, আমি বিলিভ করি যে সেটাই হচ্ছে ফিউশন এবং এটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। আর একটা ভালো মিউজিক ডাইরেক্টরকে মিনিমাম 6টা-7টা ইনস্ট্রুমেন্ট খুব ভালো বাজাতে জানতে হবে। আমি নিজেও 6টা-7টা খুব ভালো বাজাতে জানি না, আমার ম্যাক্সিমাম জ্ঞান 4-5টা ইনস্ট্রুমেন্ট আমি বাজাতে পারি। কিন্তু বড়দের কথা যাদের দেখেছি আমি, একদম সেই সলিল চৌধুরী থেকে বা আমাদের এখানে আলাউদ্দিন আলী স্যার, যারাই আছেন বড় বড়, তারা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে জানেন, অনেক কিছু বাজাতে জানেন। তো শেখার তো শেষ নাই রে ভাই, প্রতিদিন শিখতে হবে। ইনস্ট্রুমেন্টেশনটা খুব জরুরি এবং অনেকগুলো ইনস্ট্রুমেন্ট জানাটা এটা খুবই ভালো একটা প্লাস পয়েন্ট কম্পোজিশনের ক্ষেত্রে। সঙ্গীতটা হচ্ছে পুরোপুরি একটা গুরুমুখী বিদ্যা। আমি নিজেও আমার গুরুর কাছে শিখে যাচ্ছি, এখনো শিখছি। এটাকে হেলাফেলা করে শেখার কিছুই নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একদম অঙ্ক করি না আমরা, প্রচন্ড কনসেন্ট্রেশন থাকতে হয় অঙ্কের মধ্যে। যদি কনসেন্ট্রেশন একটু এদিক সেদিক হয়, অঙ্ক কিন্তু মিলে না। তুমি যে কোনো একটা পড়া মুখস্থ করে তুমি বলতে পারবা, অত গা না করলেও চলছে, কিন্তু অঙ্ক, ম্যাথমেটিক্স এর সাথে আমি মিউজিকের অনেক মিল আছে, একটু এদিক সেদিক করা যায় না। তো গানের ব্যাপারটা ঠিক তাই।
পড়াশোনা যেটা আমাদের এখানে আসলে আমরা যারা মিউজিক করছি বা করতে চেষ্টা করছি, আমরা আমাদের নিজেদের আগ্রহে এতটুকু করতে পেরেছি বা কিছুই করতে পারিনি হয়তো। কিন্তু একটা জিনিস আমার মধ্যে যেটা আমাকে যেটা মানে খুব বেশি ভাবে আন্দোলিত করে, সেটা হচ্ছে যে প্রপার ওয়েতে আসলে আমরা কেউই মিউজিকটা শিখি নাই। একটা গান শুনলাম, সেই গানটা শুনে ভালো লাগলো, তুলে ফেললাম, কপি করা যাকে বলে। শুনে শুনে এই গানটার হয়তো একটা পিস, একটা সলো যাচ্ছে, একটা বেস সলো, একটা গিটার সলো যাচ্ছে, আমি শুনে শুনে তুলে ফেললাম। এটা হচ্ছে আমার আগ্রহের ব্যাপার। কিন্তু আমি কিন্তু প্রপার ওয়েতে জানি না, গ্রামারটা জানি না যে কোথায় কোথায় কি কি ইউজ করছে, যেটা হচ্ছে স্টাফ নোটেশন। মিউজিকের একটা ল্যাঙ্গুয়েজ আছে স্টাফ নোটেশন, সারা বিশ্বে একটাই ল্যাঙ্গুয়েজ। তুমি এই স্টাফ নোটেশন, এই ল্যাঙ্গুয়েজটা তুমি যে কোনো জায়গায়, তুমি হতে পারে সেটা আফ্রিকান মিউজিশিয়ান, হতে পারে সেটা অ্যারাবিক মিউজিশিয়ান, হতে পারে সেটা ইউরোপিয়ান মিউজিশিয়ান, আমেরিকান মিউজিশিয়ান, তারা সবাই কিন্তু ওইটা ফলো করে। ভাষা কোনো ব্যাপার না, তুমি আফ্রিকান ল্যাঙ্গুয়েজ নাও জানতে পারো, তুমি ইংরেজি সে নাও জানতে পারে, তোমার সাথে সে কন্ট্যাক্ট নাও করতে পারে, কিন্তু ওই স্টাফ নোটেশনটা দিলে সে বুঝে যাবে যে আচ্ছা তোমার মিউজিক এটা, ওটার একটাই ল্যাঙ্গুয়েজ। আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে প্রপারলি কোনো ইনস্টিটিউশন নাই। সবাই পার্সোনালি কেউ এখন শিখাচ্ছে, পার্সোনালি আমরা শিখছি, কেউ শিখাচ্ছে, কিন্তু প্রপার ওয়েতে যে একটা মানে পূর্ণাঙ্গ ইনস্টিটিউশন, একটা মিউজিক সেন্টার যাকে বলি আমরা, কলেজ, মিউজিক কলেজ বা এই জাতীয়, যেটা খুব সংক্ষিপ্ত ভাবে এখানে আছে, কিন্তু সেটার মোটিভেশনটা ওইভাবে নাই। ইনস্ট্রুমেন্টের উপরে পড়াশোনা আছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের, গিটারের উপরে তুমি ক্লাসিক্যাল গিটারের উপর পড়তে পারো, তুমি তবলা বাদ্যযন্ত্রের উপরে, যেটা হচ্ছে যে তাল যন্ত্র যেগুলোকে বলি, তুমি এগুলোর উপর পড়তে পারো। তারপরে হচ্ছে পিয়ানো নিয়ে পড়াশোনা করা যায়, ভয়েস গ্রুমিং নিয়ে, মানে ভয়েস নিয়ে যেটা আর কি পড়াশোনা অনেক বেশি। আবার ওর মধ্যেও অনেক বেশি ধাপ আছে অনেকগুলো, যেমন ক্লাসিক্যাল মিউজিক, রক মিউজিক, ওয়েস্টার্ন মিউজিক, বিভিন্ন রকমের ভাষার, অনেক রকম ভাষার মিউজিক, অনেক কিছু পড়াশোনার ব্যাপার আছে ওর মধ্যে। তো কম্পোজিশন এন্ড সাউন্ড ইঞ্জিনিয়ারিং দুইটা না একটার সাথে রিলেটেড। একটা সাউন্ড ইঞ্জিনিয়ারকে অবশ্যই মিউজিক সম্পর্কে খুব ভালো সেন্স থাকতে হয়, একটা সাউন্ড ইঞ্জিনিয়ারকে অবশ্যই মিউজিশিয়ান হতে হয়। ইনফ্যাক্ট আমি যাদের দেখে এসেছি দেশে বা দেশের বাইরে, তার প্রত্যেকে খুব ভালো মিউজিশিয়ান, যারা ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ভালো মিউজিশিয়ান। না হলে মানে ফ্রিকোয়েন্সিটা বোঝার জন্য তো ওই ইনস্ট্রুমেন্টের চলনটা তাকে জানতে হয়, নাহলে তো সে পারবে না, সাউন্ডটা করতে পারবে না। ডেফিনেটলি একটা কম্পোজিশনের ব্যাপারটা হচ্ছে যে ওই যে বললাম পার্টিকুলার একটা ইনস্ট্রুমেন্টের উপর দখল ডেফিনেটলি ওটা লাগবেই। এর সাথে আর কি কি ইউজ হচ্ছে গানের মধ্যে, একটা সং লিখতে গেলে, একটা গান লিখতে গেলে, মানে একটা গানের পুরো ব্যাপারটার মধ্যে যে পুরো একটা মোটিভেশন থাকছে, এই ব্যাপারে খুব সেন্সটা লাগে। এবং সেই জন্য অবশ্যই ক্রিয়েটিভ রাইটিং, লাইক হচ্ছে গীতি কবিতার উপরে, তারপরে হচ্ছে সুরের ব্যাপারে, প্রতিটা জিনিসের উপরে পড়াশোনা করতে হবে। ছেলে ছোটবেলা থেকে ধরেই সে ক্যারিয়ার মিউজিক হিসেবে সে নিতে ওই সাহসটা সে করে না। কারণ আমাদের এখানে পারিপার্শ্বিকতা যেটা হচ্ছে যে পড়াশোনা করো, পাস টাস করে একটা জব করো, হতে পারে প্রাইভেট জব, হতে পারে গভর্নমেন্ট জব, ব্যাংক, ব্লা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দ্যাটস ইট। মিউজিশিয়ান হও, এই জিনিসটা কোনো বাবা মা ইন্সপায়ার করে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আগে কিন্তু ক্রিকেটার বা স্পোর্টসম্যান এটাও করতো না। ইদানিং বাংলাদেশের রেকর্ড ভালো, সারা বিশ্বে আমাদের ক্রিকেটার অনেক সম্মান পাচ্ছেন। ওটা দেখে দেখে তাও একটু ভালো পজিটিভ দিক হচ্ছে যে বাবা মারা এখন ছেলে মেয়েদেরকে খেলাধুলার দিকে আগ্রহ করছেন। আমাদের মিউজিশিয়ানদের অবস্থাটা আসলে হতভাগ্য এখানে যে আমাদের টোটাল মানে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাদের একটু লাইটটা কম আমাদের উপরে, বাংলাদেশি মিউজিশিয়ানদের উপরে এবং মিউজিক ইন্ডাস্ট্রির একটু লাইটটা কম। এটা যদি বাইরের কোনো দেশ হতো, ইউরোপিয়ান কোনো কান্ট্রি হতো, ডেফিনেটলি আমাদের মিউজিক অনেক অনেক রিচ। আমাদের এখানে লালনের গান আছে, আমাদের নিজস্ব একদম শিকড়, হ্যাঁ, আমাদের এখানে রবীন্দ্রনাথ আছে, আমাদের এখানে নজরুল আছে, আমাদের এখানে এখন পাশ্চাত্য ঢুকেছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে বাংলা গানের মতো ভেরিয়েশন পৃথিবীর আর কোনো গানে নেই। কারণ হচ্ছে যে তুমি দেখো, একই সাথে গানের মধ্যে তুমি এখানে পাশ্চাত্য পাচ্ছ, একই সাথে তুমি একটা বাংলা গানকে রক গান বলে চালাই দিতে পারছো, তুমি জ্যাজ করতে পারছো, ব্লুজ করতে। ওরা কিন্তু আমাদের একটা লালন করতে পারে না, ওরা কিন্তু আমাদের একটা রবীন্দ্রনাথ বা একটা নজরুলের গান করতে পারে না চাইলে। আমরা কিন্তু পাচ্ছি, ওদের রক নিয়ে আমরা কাজ করি, ওদের ব্লুজ প্যাটার্ন নিয়ে, জ্যাজ প্যাটার্ন, আবার আমাদের এখানে লালনের গান, ফোক, ভাটিয়ালি, ভাওয়াইয়া, অনেক ভেরিয়েশন। এই ভেরিয়েশনটা পৃথিবীর আর কোথাও একমাত্র বাংলা গানে আছে। তো প্রপার ওয়েতে একটা ইনস্টিটিউশন যদি বাংলাদেশে থাকতো, অনেক 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 বড় বড় মিউজিশিয়ান আরো বেরিয়ে আসতো, আছে। আর বাইরের দেশে যেটা হচ্ছে যে আমরা তারপরেও চেষ্টা করছি, কিছু কিছু ছেলে মেয়ে আমি দেখেছি, মানে আমাদের জেনারেশনে আমাদের বন্ধু বান্ধব অনেকেই বাইরে থেকে পড়াশোনা করে আসছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু এখানে একটা ইনস্টিটিউশন করার জন্য যে একটা
বিশাল একটা পৃষ্ঠপোষকতা দরকার, সেটার কারণে আসলে হচ্ছে না। অ্যাজ এ মিউজিশিয়ান এখানে রোজগার হয় না যে বলা যাবে না, হয়। তবে মূলত ক্রিয়েটিভিটিটা অনেক বেশি লাগে, এবং তুমি যে যত বেশি ক্রিয়েটিভ তার কিন্তু তত বেশি পয়সা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর সাথে সাথে কিছু ব্যাপারে অ্যাক্টিভ থাকতে হবে। যেহেতু প্রফেশন, বাই প্রফেশন মিউজিক, তাহলে কিছু কিছু ব্যাপারে অবশ্যই অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। ব্যাপারগুলো হচ্ছে কিরকম, ভালো একটা গান করতে হবে, ভালো একটা শিল্পীকে দিয়ে গাওয়াতে হবে, সোজা সাপটা হিসাব, ভালো কথা থাকতে হবে, ভালো সুর থাকতে হবে। এগুলোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ তুমি সবকিছু ভালো যখন হবে, অবভিয়াসলি তোমার দর্শকরাও তখন ওই ভালো জিনিসটাই নিবে। তো ভালো জিনিসটা নেওয়া মানে কি, সে এখানে একটা বাণিজ্যিক ব্যাপার চলে আসছে। যেহেতু দর্শক নিচ্ছে, তোমার সিডি বিক্রি হচ্ছে, সিডি থেকে তুমি টাকা পাচ্ছ, এই জিনিসটা আছে। তো তারপরেও এখন ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো না। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি যেহেতু পাইরেসি, ইন্টারনেট থেকে গান ডাউনলোড করে, ব্লুটুথ, খুব খারাপ অবস্থা। মানে আমি বলবো যে মোটামুটি ডাউন পর্যায়ে চলে গেছে। আশা করি, আমি আশাবাদী, কোনো একদিন আবার সবাই জেগে উঠবে। আর ওই যে বললাম তো, কোনো নীতিমালা তো নাই। নীতিমালাটা দরকার। একটা গান, আমি একটা মজার ব্যাপার হচ্ছে, কয়েকদিন আগে আমি গেলাম পাশের দেশে, 120 কোটি মানুষের দেশ, বিশ্বাস করো একটা ডাউনলোড করার ওদের সাইট নেই। কিভাবে ওরা আটকালো ওটা? আমার খুব অবাক লেগেছে যে 120 কোটি মানুষের দেশ, ওখানে তুমি একটা গান ডাউনলোড করবা, যেখান থেকেই করো, সাথে সাথে পুলিশ তোমার বাসায় চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে তুমি ওখান থেকে, মানে ওরা কোনোভাবে ওদের মিউজিশিয়ানদেরকে, শিল্পীদেরকে মরতে দিবে না। ওরা এটা হয়ও না, ওদের এরকম শুনবা না। আমাদের এখানে দুর্ভাগ্য হচ্ছে যে একটা শিল্পী, অনেক বড় শিল্পী, সে যখন অসুস্থ হয়, তার যখন একটা ক্যান্সার হয়, আমাদের তখন চ্যারিটি কনসার্ট করতে হয়। তখন মনে হয় না যে এত বড় শিল্পী সারা জীবনে অজস্র টাকা রোজগার করলো, এত টাকা কই গেল? না, সারা জীবনে সে অজস্র টাকা রোজগার করে নাই, সে হয়তো কাজ করছে ভুরি ভুরি। ওই যে বললাম না, প্রফেশনটা এই জন্য সবাই, মানে এখনো মিউজিকটাকে প্রফেশন ওইভাবে নেওয়া, ওই সাহসটা সবাই করতে পারে না। কারণ তুমি একটা সাময়িক, তুমি 2 বছরের জন্য তুমি হয়তো খুব ভালো টাকা কামানো, এর পরে 2 বছর তোমার নাও থাকতে পারে। পুরোপুরি জিনিসটা হচ্ছে যে পুরোপুরি একটা, মানে একটা কি বলে এটাকে, একটা গেম খেলা আর কি, একটা জাস্ট একটা গেম খেলা। তো ব্যাপারটা হইতেছে যেটা, সেটা হচ্ছে যে রোজগারের জায়গাটা আছে, কিন্তু সেক্ষেত্রে যে স্থিতিশীলতা থাকতে হবে, অস্থির হলে চলবে না। স্থিতিশীলতা কিরকম, যে আমার কাজটা ভালো করতে হবে, এবং সাধনার সাথে আমার কাজটা অনেক বেশি ভালো করতে হবে। সেটা যেই কাজই হোক, ছোট কাজ হোক বড় কাজ হোক, আমাকে 100% দিতে হবে। দেখা গেল 100% দেওয়ার পরেও অনেক সময় গানটা হয়তো নেয় না, কিন্তু তুমি তো জানো যে তোমার এটা ভালো কাজ ছিল, তুমি বিলিভ করো। তো এরকম করতে করতে 5টা 10টা যখন করবা, তার মধ্যে ডেফিনেটলি 2-4টা কাজ মানুষ নিয়ে। আচ্ছা, কম্পোজারের স্বাধীনতাটা অনেক বেশি থাকে, অনেক বেশি থাকতে হয়। আর শ্রোতাদের অবশ্যই বাণিজ্যিক ব্যাপারটা চিন্তা করতে হয়। যখন তুমি বাণিজ্যিক একটা অ্যালবাম করবে, শ্রোতাদের ডেফিনেটলি কিছু চাওয়া থাকে, আর শ্রোতারাও জানে যে একজন কম্পোজারের এক একটা স্টাইল আছে আলাদা। হ্যাঁ, স্টাইল বলি বা ধরন বলি বা চলন বলি, যাই বলি, প্রত্যেকটা কম্পোজারের একটা ইন্ডিভিজুয়াল একটা সিগনেচার ব্যাপার থাকে। সেটাকে মেনটেইন করে কমার্শিয়ালিটির দিকে যেতে হয়। সেটাকে মেনটেইন করে আমি জানি যে আমার এই গানটা এভাবে। সব গান যে কমার্শিয়াল হয় তা না, একটা অ্যালবামে 3-4টা গান হয়তো কমার্শিয়াল করতে হয়। আমার নিজের কাজের কথা বলি, আমি অন্যদের থেকে অনেক কম জানি, সেই জন্যই বলি, আমারটাই বলি। যেটা হচ্ছে যে আমার অ্যালবামে আমি যেটা চেষ্টা করি যে 2-3টা গান একটু বাণিজ্যিক কথা মাথায় রেখেই করতে হয়। শ্রোতারা যে ধরনের গান শুনতে বেশি ভালোবাসে, আর মোস্ট অফ দ্য সং আমার নিজের পছন্দের, এবং সেখানে আমি কোনো রকমের কম্প্রোমাইজ করি না, 100% চেষ্টা করি যে আমার জ্ঞান যদ্দূর আছে আমি সেটুকু দিয়েই কাজটা করতে চেষ্টা করি।